অ্যান্ড সেখানে তোমাদের একটা কোশ্চেনও দিয়েছিলাম। কোশ্চেনটা হচ্ছে যে মাধ্যমিকের নাম্বারের রেসপেক্টে যে গ্রেড সিস্টেম মেনশন করা থাকে, দেখবে নিচের দিকে ওভারঅল বা টোটাল মার্কসের পাশে একটা গ্রেড দেওয়া থাকে। তো অটোমেটিক্যালি সেই গ্রেডটা কিভাবে আসে? ধরো প্রত্যেক বছর প্রায় 10 থেকে 12 লক্ষ মাধ্যমিক দিচ্ছে, নিশ্চয় প্রত্যেকটা মার্কশিটের জন্য কেউ আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করে গ্রেড বসাচ্ছে না। তাহলে এই যে কাজ 10 লক্ষ বা 12 লক্ষ বা এইচএস এর ধরো আরো 10-12 লক্ষ পরীক্ষা দিচ্ছে, এই রেজাল্ট গুলো যখন জেনারেট হয় কোনো একটা অটোমেটিক প্রসিডিওর ফলো করা হয়। তাহলে কোন মার্কসের জন্য কি গ্রেড আসবে সেটা তোমাদের করে আনতে বলেছিলাম। কেউ করেছো হোমওয়ার্ক? কেউ হোমওয়ার্ক করেছো? তোমাদের মধ্যে কিছু জন আমাকে পাঠিয়েছিলে যাদের মধ্যে একটু জাস্ট বেসিক কিছু সমস্যা ছিল, যেখানে ডবল ব্র্যাকেট দরকার সেখানে সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করেছো, কোথাও হয়তো কারো ব্লকের ক্ষেত্রে সমস্যা হয়েছে, মানে ইন্ডেন্টেশনের ক্ষেত্রে সমস্যা হয়েছে। যারা পাঠিয়েছো তাদেরকে বলছি, আর যারা পাঠাওনি তারা কি চেষ্টা করেছিলে? আচ্ছা, আমি একটা সিম্পল কোশ্চেন দিচ্ছি প্রিভিয়াস টপিকের উপরে। How to check any number either even or odd? কোনো একটা নাম্বার ইভেন হবে না ওয়াড নাম্বার হবে সেটা আমরা কিভাবে বুঝবো? একদম বেসিক কোড ইউজ করে, বেসিক পাইথন প্রোগ্রামিং এর কোড ইউজ করে আমরা কিভাবে জানতে পারবো কোনো একটা নাম্বার দ্যাট ওয়াজ এন ইজ এ ইভেন নাম্বার অর ওয়াড নাম্বার। তো প্রথম কথা হচ্ছে এটা চেক করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? ইফ এলস ইউজ করলেই হবে। আচ্ছা, ইফ এলস ইউজ করব, কিভাবে ইউজ করব? তো প্রথমে আমাকে জানতে হবে যে ইভেন নাম্বার অ্যান্ড ওয়াড নাম্বার কাকে বলা হয়। তোমাদের মধ্য থেকে কেউ একজন ইভেন নাম্বার অ্যান্ড ওয়াড নাম্বার কোনগুলো হয় বলো? একদম বাচ্চা কাজ, খুব ছোট্ট কাজ, ভুল বলবে না। বলো বলো, কেউ একজন কুইক রেসপন্স করো। কোন নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার বলি? কোন নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার বলি? যে নাম্বারগুলো 2 দ্বারা ডিভিজিবল সেই নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার বলবো। ঠিক আছে, তাহলে দেখো ও একটা কথা বললো ডিভিজিবল। ঠিক আছে, তার মানে এখানে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সময় ডিভিশন একটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এরপর বললো ডিভিজিবল। আচ্ছা, ডিভিজিবল মানে এটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করে দেখি তাহলে এর রিমাইন্ডার কি হবে? কোনো রিমাইন্ডার থাকবে না, মানে হচ্ছে রিমাইন্ডার 0। ঠিক আছে, তাহলে আমি এখানে চলে গেলাম, আরো একটা টার্ম লিখলাম রিমাইন্ডার। ওকে, দেখো ডিভিশনের জন্য আমরা কি ইউজ করি? প্লাস ইউজ করি। ফার্স্ট ক্লাসে তোমাদের এরিথমেটিক অপারেটর যখন আমি পড়াচ্ছিলাম তখন বলেছিলাম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোট ডিভিশন, এক্সপোনেন্ট, মডিউলো, এই সমস্ত টার্মগুলো ইউজ করেছিলাম। তার মধ্যে একটা ছিল মডিউলো অপারেটর, যার কি কাজ? যার কাজ হচ্ছে তোমার রিমাইন্ডার বের করা। ঠিক আছে, কোনো একটা ভ্যালুর রেসপেক্টে, লাইক 5 ডিভাইডেড বাই 2, এর ভাগফল 2 হবে অ্যান্ড রিমাইন্ডার 1 হবে। তাহলে এটা যদি আমরা 5/2 ইউজ করি আমার রেজাল্ট আসবে 2.5, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। কিন্তু 5/2 যদি করা হয় তাহলে কত রেজাল্ট পাবো? 5/2 করলে আমরা 5/2 যদি ইউজ করা হয় আমরা রেজাল্ট পাবো 2, অনলি ভাগফল পাবো 2 মাল্টিপ্লিকেশন 2 ইকুয়াল টু 4। 1 হবে না, 1 হবে তোমার রিমাইন্ডার 5 মডিউলো 2।
ইকুয়াল টু 1 হবে, 5 মডিউলো 2 ইকুয়াল টু 1 হবে, এটা ইকুয়াল টু 1, এটা হবে তোমার 2, অ্যান্ড এটার রেজাল্ট তো আমি বলেই দিয়েছি। তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রসিডিওর আমাকে ফলো করতে হবে। তাহলে দেখো একটা সিম্পল কোশ্চেন, রাইট এ পাইথন প্রোগ্রাম হাউ টু চেক এনি নাম্বার ইজ আইদার ইভেন অর অড। একদম ছোট্ট কাজ করাচ্ছি, কোনো একটা সংখ্যা জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে সেটা আমরা কিভাবে চেক করব। তো চেক করতে গেলে, জোড় বিজোড় করতে গেলে আমাদের একটা কন্ডিশন হচ্ছে যে 2 দিয়ে ভাগ করে যদি ভাগ মিলে যায় তাহলে সেটাকে বলবো আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। যদি ভাগ না মিলে তাহলে সেটাকে আমরা বলছি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো, তো জেনারেলি কোনো একটা এনি নাম্বার নেওয়ার জন্য এন, বলো ভাগফলের কোশেন্ট, কোশেন্ট। তাহলে দেখো এনি নাম্বার নেওয়ার জন্য আমি এখানে ইউজ করলাম ইন্টিজার। আমি ইন্টিজার নাম্বার দিয়ে ট্রাই করে দেখব। ঠিক আছে, সেই জন্য ফার্স্ট INT, দেন ইনপুট, তারপর এন্টার দ্য নাম্বার। আমি তোমাদের এটা পাইথন প্রোগ্রামিং এ এখানে কোডে ইউজ করেও দেখাবো কিভাবে কাজ করতে হয়, সেটাও তোমাদের দেখাবো। আগের দিন এটা তোমাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, আগের দিন তোমাদের একটা পজিটিভ অর নেগেটিভ নাম্বারের এরকম কোড করিয়েছিলাম, সেখান থেকে দেখিয়েছিলাম। এন্টার দ্য নাম্বার, এটা আমার বোঝার সুবিধার জন্য আমি ইউজ করলাম। দেখো এখানে যখন আমি লিখলাম, তোমাদের আগের দিনের হোমওয়ার্ক করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে শুরু করছি, তাহলে এখানে যখন শেষ করব এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেটটা ইউজ হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি যদি আমার কোনো অ্যানাদার ব্র্যাকেট হয় তাহলে এই ব্র্যাকেটের জন্য এখানে ব্র্যাকেটটা এসছে। ওকে, তাহলে এদিকে যদি দুটো ব্র্যাকেট হয় তাহলে এখানে তোমার দুটো ব্র্যাকেটে শেষ হবে। এটা কিন্তু একটাই, এটা আলাদা আলাদা না, একটাই। ঠিক আছে, তাহলে এই দিকে যদি লেফট সাইডে তোমার দুটো ব্র্যাকেট ওপেন হয়, ক্লোজও দুটো ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, এখানে যদি তুমি একটা ব্র্যাকেট দিয়ে ছেড়ে দাও তাহলে কোডিং এর ক্ষেত্রে ভুল হবে। ওকে, এরপর আমরা লজিক্যালি অ্যানালিসিস করব যে কোন নাম্বারটা ইভেন হবে না ওয়ার্ড হবে। তো ইভেন অ্যান্ড ওয়ার্ডের জন্য আমাকে কি চেক করতে হবে? ইফ দিয়ে কন্ডিশন চেক করি। আগের দিনই আমরা বললাম ইফ দিয়ে আমরা কন্ডিশন চেক করব। তাহলে ইফ এন মডিউলো 2, আচ্ছা এন মডিউলো 2 এর অর্থ কি? এন মডিউলো অপারেটর ইউজ করা হয়েছে, 2 মানে পার্সেন্টেজ ইউজ করেছি, এন পার্সেন্টেজ 2 মানে এন কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ভাগশেষ পাই। এবার আমি বলে দিলাম সেই ভাগশেষ ইকুয়াল টু যদি 0 হয়, ভাগশেষ ইকুয়াল টু 0 হয়, দেখো এই পোরশনটা হচ্ছে তোমার, ভাগফলের রেজাল্ট, ভাগশেষ পাবো, মানে ভাগ করার পর ভাগশেষ পাবো। তাহলে এন কোনো একটা নাম্বার, তুমি বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি এন ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এন কে 10 দিয়ে যদি, এন কে 2 দিয়ে যদি ভাগ করা হয়, মানে 10 কে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমার ভাগফল 5 আসবে এন্ড ভাগশেষ কি আসবে? 0। তাহলে সেটা ডবল ইকুয়াল টু 0, মানে এই দুটোর মধ্যে ইকুয়ালিটি চেক করছে, এই দুটো টার্মের মধ্যে ইকুয়ালিটি চেক করছে। এই দুটো টার্ম যদি ইকুয়াল হয় তাহলে আমাদের রেজাল্ট কি আসবে?
কন্ডিশন স্যাটিসফাই করছে, রেজাল্ট ট্রু আসবে। তাহলে ট্রু কন্ডিশনের জন্য আমি কি করব, প্রিন্ট করব। ট্রু কন্ডিশনের জন্য আমি প্রিন্ট করাবো, প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট লেখার সময় যেহেতু ইফ এর মধ্যে কাজ করছি, এখানে কোলন আছে, ইফ এর মধ্যে কাজ করছি, এখানে কোলন আছে, তাহলে এখানে একটা গ্যাপ নেবে, যেটাকে আমরা ইন্ডেন্টেশন বলি বা ব্লক বলে থাকি। যেরকম প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমরা ইউজ করো, ট্যাব ইউজ করো জেনারেলি সেখানে, আর এখানে আমরা একটা ব্লকের মধ্যে কাজ করি। এছাড়াও যাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আছে, তারা দেখবে যে ওখানে তোমাদের ব্র্যাকেট ইউজ হয়, সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ হয়। তোমরা হয়তো ফার্স্ট সেমে সি প্রোগ্রামিং করেছো, যদি করেছো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে সেখানে প্যারেনথেসিস, ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। ওকে, দেন প্রিন্ট। প্রিন্টের মধ্যে আমি কি লিখবো, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, কন্ডিশন স্যাটিসফাই করলে কি হবে, গিভেন নাম্বার ইজ ইভেন। এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করতে পারো, ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে পারো, কিন্তু যদি সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করো, বোথ সাইড সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করতে হবে, অ্যান্ড ডবল ইনভার্টেড কমা ইউজ করলে বোথ সাইড ডবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এরকম করা যাবে না যে একটা সাইডে আমি সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করলাম অ্যান্ড অন্যদিকে আমি ডবল ইনভার্টেড কমা ইউজ করলাম, এটা কখনো করা যাবে না। তোমাকে যা করতে হবে দুই দিকে একই করতে হবে, আইদার সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করো বা ডাবল ইনভার্টেড কমা। ওকে, আচ্ছা, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করলে ইভেন হবে, কন্ডিশন স্যাটিসফাই না করে তখন কি হবে, কন্ডিশন স্যাটিসফাই না করলে আমরা ওয়ার্ড নাম্বার হবে, সেটা কোথায় লিখতে হয়, এলস এর পোর্শনে লিখতে হয়। তাহলে এলস এর পোর্শনে চলে গেলাম, প্রিন্ট ইনভার্টেড কমা দিয়ে সেম টার্ম লিখবো, গিভেন নাম্বার ইজ, শুধু ইভেনের জায়গায় ওয়ার্ড করে দিলাম, ইভেনের জায়গায় ওয়ার্ড নাম্বার। ওকে, দেখো এই হচ্ছে তোমাদের এন্টায়ার কোড, এই হচ্ছে তোমাদের কোড। সবার ক্লিয়ার? ওকে, এটাই আমরা তোমার প্রোগ্রামিং পড়ে দেখে নেব একবার যে কি হচ্ছে। দেখো আমরা ইউজ করেছিলাম এন, একটা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, তারপর একটা এন্টার দ্য নাম্বার ইকুয়াল টু, এরপর আমরা ইফ কন্ডিশন ইউজ করব, এন এর ভ্যালুটাকে নিয়ে %2 ডাবল ইকুয়াল টু 0, দেন দেখো ইন্ডেন্টেশন অটোমেটিক চলে এলো, প্রিন্ট আমি এখানে অনলি গিভেন নাম্বার ইজ ইভেন এলস প্রিন্ট ইভেন নাম্বার ইজ ওয়ার্ড। দেখো ডান দিকে প্রোগ্রাম রান করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে তোমার চাইছে যে কোনো একটা নাম্বার, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে কোনো একটা
নাম্বার ইউজ করি, এখানে ধরো কোনো একটা নাম্বার ইউজ করলাম 7, ঠিক আছে? সেভেন, এরপরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে গিভেন নাম্বার ইজ 1, এখানে দেখিয়ে দিচ্ছে তোমার এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে গিভেন নাম্বার ইজ 1, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা হবে ওয়ার্ড নাম্বার, ঠিক আছে? সেম এন এর জায়গাতে আমি একটা অন্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখব, আবার রান করাবো। রান করালাম, নাম্বার চাইছে 7, এর পরে আমি 8 ইউজ করলাম, সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে তোমার গিভেন নাম্বার ইজ ইভেন। ওকে, তাহলে এই সাইডে দেখো যে লজিক আমরা ইউজ করেছিলাম, আমরা যে লজিক ইউজ করেছিলাম সেই লজিকের রেসপেক্টে এখানে কোড লিখেছি অ্যান্ড সেটাকে এক্সিকিউট করেও দেখলাম সেটা ঠিক আছে কিনা। সবার ক্লিয়ার? কারো কোথাও ডাউট আছে? দেখো ক্লিয়ার কিনা। ডাউট থাকলে এখনই বলো। ডাউট আছে কারো? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো ডাউট নেই, মানে কেউ প্রবলেম শেয়ার করছো না, মানে ডাউট নেই। এক্স্যাক্টলি ডাউট থাকারও কথা না, কারণ স্টেপ বাই স্টেপ তোমাদের পুরোটাই বলে দিলাম অ্যান্ড এটা খুব ছোট্ট একটা কাজ, ইজি কাজ। এরপর আমরা দেখবো যে তোমাদের যেটা হোমওয়ার্ক ছিল সেটা তোমরা কেন করতে পারোনি বা কিরকম কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে গ্রেড নিচ্ছিলাম, কাজ করছিলাম গ্রেড। আচ্ছা, গ্রেডের ক্ষেত্রে তোমাদের একটা পার্সেন্টেজ আমি বলে দিয়েছিলাম, বলো 90 টু 100 ইকুয়াল টু কি বলেছিলাম? বলো কি বলেছিলাম? ডবল এ প্লাস, এ, বি প্লাস, বি, ঠিক আছে? এই 5টা গ্রেডিং সিস্টেম আমি দেখব, এই 5টা গ্রেডিং সিস্টেম আমি দেখব এখানে। ওকে, দেখো এই 5টা গ্রেডিং সিস্টেম বানানোর জন্য আমি তোমাদের আগের দিন কি কি ইউজ করেছিলাম বলো? যখন মোর দেন ওয়ান কন্ডিশন চলে আসে তখন ইফ আর এলস কি সাফিসিয়েন্ট ইজিলি কাজ করার জন্য? ইফ আর এলস কি সাফিসিয়েন্ট? তাহলে কে এসছে? বলেছিলাম যে এলস এর পোর্শনের এল অ্যান্ড ইফ এর পোর্শনে এল ইফ, এই দুটোই এসছে। আগের দিন একটা তোমাদের ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েও দেখিয়েছিলাম যে বিরুষ্কা কিভাবে হচ্ছে, বিরাট অ্যান্ড অনুষ্কা থেকে এসছে। তো তোমরা এভাবেও মাথায় রাখতে পারো, এখানে এলটা এসছে অ্যান্ড ইফটা এসছে, এলিফ এসছে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট সমস্ত কন্ডিশনের জন্য আমরা এলিফ ইউজ করব। আচ্ছা, যদি আজকের ক্লাসে তোমাদের মধ্যে কেউ নতুন থেকে থাকো, হয়তো কিছু জন আছো নতুন, তো তারা আমি অলরেডি তোমাদেরকে ব্যাচে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ইউটিউবের লিঙ্কও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখে নেবে। কারণ ইফ এলিফ ডিরেক্ট যদি আজকে তুমি শুরু করো তাহলে তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে বা কোথা থেকে আসছে মনে হতে পারে। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে
ধরে ধরে বলে দেওয়া হয়েছে ইফ কিভাবে এসছে অ্যান্ড এলস কিভাবে আমরা কাজ করব। কন্ডিশন স্যাটিসফাই করলে ইফ ইউজ হয়, মানে ইফের জায়গাতে কন্ডিশন স্যাটিসফাইড এর স্টেটমেন্ট আমরা ইউজ করি, অ্যান্ড এলস এর ক্ষেত্রে রিমেনিং পোর্শনটা আমরা ইউজ করি। ওকে, তাহলে দেখে নেব যে এই গ্রেডিং সিস্টেমটা কিভাবে আসছে। তাহলে দেখো, গ্রেডিং সিস্টেমের জন্য ফার্স্ট আমাকে যে গ্রেডিং সিস্টেমটা বানাবো কার উপর বেস করে, মার্কসের উপরে বেস করে। মার্কসের জন্য আমি ভ্যারিয়েবল নিয়ে নিলাম এম, মার্কসের জন্য ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এম। তাহলে এম ইনপুট নেওয়ার জন্য, ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাকে আইএনটি ইনপুট এইভাবে লিখতে হয়। আমি চাইলে এখানে ডিরেক্ট ইনপুটও বসাতে পারি। ডিরেক্ট ইনপুট যেরকম এম, ধরো কারো একটা মার্কস এসছে 75, তো ডিরেক্ট আমি 75 লিখলাম, এভাবেও কাজ করতে পারি, ঠিক আছে। বা 75.6 মার্কস এসছে, তো সেখানে এইরকম ভাবে লিখেও কাজ করতে পারি। তাহলে ইনপুট নেওয়ার সময় এখানে দুটো টাইপের নিউমেরিক ভ্যালু দেখলাম। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুগুলোর মধ্যে ইন্টিজার অ্যান্ড অ্যানাদার হচ্ছে ফ্লোট। তাহলে এখানে যদি তোমার ইন্টিজার এবং ফ্লোট দুটোই হয়, তাহলে আমরা ইনপুট নেওয়ার সময় আইএনটি লিখবো না, ইনপুট নেওয়ার সময় কি লিখবো, ফ্লোট। কারণ আমাদের দশমিক সংখ্যারও পার্সেন্টেজ হতে পারে, ফ্লোটের ক্ষেত্রে দুটো নাম্বারই প্রযোজ্য। যদি 75% কেউ পায় তাহলে তো সেটা ইন্টিজার হয়ে যাচ্ছে, কিন্তু 75.0 সেটাকে তো বলতেই পারি, তাহলে সেটা ফ্লোট হয়ে গেল। তো সেই জন্য আমরা ফ্লোট নেব, ওকে, মানে দশমিক সংখ্যা। এরপরে এখানে দেখো গ্রেডিং সিস্টেম বানানোর জন্য চারটে কন্ডিশন, এখানে আমরা লিখতে শুরু করছি। ফার্স্ট ইফ একটা কন্ডিশন ইউজ করলাম, ইফ এম গ্রেটার ইকুয়াল টু। দেখো গ্রেটার ইকুয়াল টু তোমরা ম্যাথমেটিক্সে কিরকম ভাবে লেখো, গ্রেটার ইকুয়াল টু এরকম করে লেখো, কিন্তু পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম সিম্বল তুমি কোথাও কিবোর্ডে পাবে না। তুমি কিবোর্ডে কি পাবে, একটা গ্রেটার দেন পাবে, ঠিক আছে, আর একটা ইকুয়াল টু পাবে। তো দুটোকে পাশাপাশি লিখে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু বোঝাই। গ্রেটার দেন ইকুয়াল টু 90 অ্যান্ড দেখো 100 and m less than equal to 100। এই কন্ডিশন যদি ফলো হয়, মানে দেখো এই সাইডে একটা কন্ডিশন দিয়েছি যে 90 থেকে বেশি বা তার সমান হবে এবং 100 থেকে কম হবে। এই কন্ডিশনের ক্ষেত্রে আমি কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করলে গ্রেড কি হওয়া উচিত, প্রিন্ট বলো কি হবে, ডবল এ। তাহলে ডবল এ আমি ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে। দেখো এখানেও ইন্ডেন্টেশন হবে, কারণ ইফ ইউজ করেছি, ইফের মধ্যে এই স্টেটমেন্ট ইউজ করছি, কোলন আছে, ইন্ডেন্টেশন হবে, ওকে। দেন সেকেন্ড লজিক, সেকেন্ড লজিক ইউজ করার সময় দেখো একটা ইফ আর বাকিগুলো এলস এর মধ্যে তো আমি রাখতে পারি না, সেই জন্য আমার, কেউ কিছু বলছো, কি বললে, অ্যান্ড না, অ্যান্ড যেরকম লিখেছি সেরকমই লিখবে, যেরকম লিখেছি সেরকম লিখবে। তোমাদের লজিক্যাল অপারেটর যখন আমি পড়াই তখন বলেছিলাম যে লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে তোমার আসবে অ্যান্ড অর নট, ঠিক আছে। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে তোমার বুলিয়ান যে ক্যালকুলেশন হয়, বোথ কন্ডিশন স্যাটিসফাই হলে অ্যান্ড এর ক্ষেত্রে তোমার ট্রু স্টেটমেন্ট আসে, অ্যান্ড অরের ক্ষেত্রে এনি ওয়ান কন্ডিশন স্যাটিসফাই করলে তোমার ট্রু কন্ডিশন এক্সিকিউট হয়। এখানে আমার দুটো কন্ডিশনই স্যাটিসফাই হওয়া দরকার, 90 থেকে বেশি হতে হবে, অ্যান্ড 90 থেকে বেশি বা তার সমান হতে হবে, অ্যান্ড 100 এর থেকে কম বা তার ইকুয়াল হতে হবে, তাহলে আমি গ্রেডটা বলবো ডবল এ, ওকে। দেন
এবার দেখো, যেহেতু আমরা এলস ইউজ করতে পারবো না অ্যান্ড একটা ইফ অলরেডি ইউজ করে ফেলেছি, তাহলে সেই জন্য আমরা ইন্টারমিডিয়েট যে কন্ডিশন গুলো আছে, এই 2 3 4 ইন্টারমিডিয়েট যে কন্ডিশন গুলো আছে 2 3 4, এইগুলোকে আমরা এই 2 3 4 এইগুলোকে আমরা এলিপ ইউজ করে ফেলবো, এগুলোকে এলিপ ইউজ করব। তারপরে দেখবো 5 নাম্বারটাকে এলস ইউজ করলে কি হয় অ্যান্ড তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপর কি মডিফিকেশন দরকার হয় সেটা দেখবো। চলো, এলিপের মধ্যে তাহলে কি লিখবো? এলিপের মধ্যে এখানে 90 থেকে 100 মানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপে হচ্ছে এম গ্রেটার ইকুয়াল টু 80 অ্যান্ড এম লেস দেন 90। প্রথমবার ইকুয়াল টু হবে শেষেরটার ক্ষেত্রে, কিন্তু পরেরটার ক্ষেত্রে ইকুয়াল টু হবে না। দেখো এখানে হচ্ছে তোমার ইকুয়াল টু আছে, সেই জন্য এখানে লেস দেন 90 হবে। ওকে, দিন আবার ইন্ডেন্টেশন নেবে, প্রিন্ট ইউজ করব, এখানে বলা হয়েছে তোমার এ প্লাস, এ প্লাস। ওকে, তারপর আবার এলিপ ইউজ করব, আবার এলিপ ইউজ করে এম গ্রেটার দেন 70 অ্যান্ড এম লেস দেন 80, দেন প্রিন্ট এ। ঠিক আছে, এরপর আবার এলিপ ইউজ করলাম, এলিপ ইউজ করে এম গ্রেটার ইকুয়াল টু 60 অ্যান্ড এম লেস দেন 50। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 কিছু বাদ গেছে, আচ্ছা এটা 70 হবে, লেস দেন 70। দেন এখানে যদি প্রিন্ট ইউজ করি, এটা তাহলে তোমার কি ছিল, বি প্লাস। দেন আচ্ছা দেখো, 3বার এলিপ ইউজ করে ফেললাম, এবার কি আমরা এলস লিখতে পারবো? বলো কি লিখবো এবার? এলস লিখতে পারবো? আচ্ছা লিখেই দেখি কি হচ্ছে। এলস লিখলাম, এলস লিখে আমি কি করলাম, প্রিন্ট বি। যদি লিখে দিই তাহলে কি হতে পারে? ধরো এম এর ভ্যালু এখানে তোমার আছে 60 থেকে 100 অবধি, সমস্ত কিছু মার্কস ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে 60 থেকে 70-র মধ্যে হলে এই হবে, অ্যান্ড 70 থেকে 80-র মধ্যে হলে তোমার এ হবে, তারপর এ প্লাস হবে, তারপর ডাবল এ হবে, এরকম মেনশন করা আছে। কিন্তু যদি তোমার 25% হয় তাহলে কি দেখাবে? তাহলে কি দেখাবে? লজিক অনুযায়ী তোমার 50 থেকে 60 অবধি বি আসার কথা, কিন্তু এলসি আমি এখানে বি করছি, তাহলে 25%-এর ক্ষেত্রে তোমার বি দেখাবে। বা তুমি ভুল করে যদি 110 লিখে দাও তাহলেও তোমার বি দেখাবে। সেই জন্য এখানে ডিরেক্ট এলস করা যাবে না, এখানেও তোমার এলিপ ইউজ করতে হবে। এম গ্রেটার ইকুয়াল টু 50 অ্যান্ড এম লেস দেন 60, দেন প্রিন্ট বি। ঠিক আছে, এরপরে এলসটা ইউজ করব, এরপরে এলস ইউজ করব, এরপরে এরপরে আমরা এলস ইউজ করব, এলস প্রিন্ট। আচ্ছা আমার যদি দেখো এখানে যদি ফেলিওরের কোনো টার্ম ইনক্লুড করতে হয়, তাহলে ফেলিওরের টার্ম আবার এলিপ দিয়ে অ্যাড করব, বা আমি এখানে ধরে নিচ্ছি কোনো ফেলিওরের গল্প থাকবে না, 50 থেকে তোমার 100 অবধি থাকবে, তাহলে এখানে আমি লিখে দিলাম ইনভ্যালিড
মার্কস। ওকে, ইনভ্যালিড মার্কস। তাহলে এটাই এন্টার যে সিস্টেমটা করলাম, এটাই হচ্ছে তোমার গ্রেডিং সিস্টেমের একটা কাজ। ঠিক আছে, এটাই যদি আমরা কোড লিখে কাজ করতে চাই তাহলে পর পর লাইন বাই লাইন আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ছোট্ট কাজটা করে দেখি। আগের ক্ষেত্রে দেখলাম, এটাকে আমরা মডিফাই করে দিচ্ছি। তাহলে দেখো এম ইকুয়াল টু ফ্লোট ভ্যালু নেব, আগের ক্ষেত্রে ইন্টিজার নিয়েছিলাম, এন্টার দ্য নাম্বার লিখেছিলাম, এখন লিখবো এন্টার দ্য মার্কস ইকুয়াল টু, এরপর ইফ এম গ্রেটার ইকুয়াল টু 90 and m less than equal to 100, then print যা বলেছিলাম ডাবল এ। পরেরটার ক্ষেত্রে ইউজ করব এলিফ। এখানেও আমি কন্ডিশন ইমপ্লিমেন্ট করব। কি কন্ডিশন ইমপ্লিমেন্ট করব? শুধু নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জেস হবে। এইটটি টু 90 প্রিন্ট, এটার ক্ষেত্রে তোমার হবে এ প্লাস। পরেরটার ক্ষেত্রে আবার এলিফ ইউজ করব। ঠিক আছে, জাস্ট এখানেও চেঞ্জেস হবে তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা, আর এটা হয়ে যাবে তোমার এ। এখানেও আমরা ইউজ করব এটা ছিল তোমার বি প্লাস। অ্যান্ড লাস্টেরটার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা চাইলে এলস লিখতে পারবো। আচ্ছা, এলস লিখেই দেখি কি হচ্ছে, তারপর চলো এলস কেন লিখবো না সেটা তোমাদের বলবো। লাস্টেরটার ক্ষেত্রে কি ছিল? বি। অবশ্যই এখানে ইনভার্টেড কমা দিয়ে তোমাকে লিখতে হবে বি। ওকে, এরপর দেখো, এরপর আমি রান করলাম, রান করার সঙ্গে সঙ্গে এখানে তুমি ডান দিকে দেখতে পাচ্ছ এন্টার দ্য মার্কস। এন্টার দ্য মার্কস, এখানে র্যান্ডমলি আমি 78 একটা মার্কস নিলাম। নেওয়ার পর দেখো 78 এর রেসপেক্টে এখানে তোমাকে দেখাচ্ছে 78 এর রেসপেক্টে তোমাকে এ গ্রেড দেখাচ্ছে। ঠিক আছে, এটা কারেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, 78 এর রেসপেক্টে যখন আমি কাজ করছি এটা তোমাকে কারেক্ট দেখাচ্ছে, কিন্তু এটাকে আমি আবার রান করালাম। আবার রান করার পরে এখানে যদি অন্য একটা ভ্যালু বসাই, অন্য ভ্যালু কি, ধরো 50 বসাচ্ছি। ফিফটি বসানোর সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমার বি দেখালো, 50-র সঙ্গে সঙ্গে এখানে তোমার বি দেখাচ্ছে। ঠিক আছে, এটাও ঠিক দেখাচ্ছে। এরপর যদি আমি আবার রান করাই, রান করানোর পর এখানে ধরো লিখলাম 35%, এন্টার দিলাম, সেটাও দেখো বি দেখাচ্ছে। তাহলে এটা কি কারেক্ট? এটা কি কারেক্ট দেখাচ্ছে? বলো, এটা কারেক্ট দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে? তাহলে কন্ডিশন স্যাটিসফাই করে কাজ করছে না। ইভেন আশ্চর্যের ব্যাপার দেখো, এটাকে আমি যদি আবার রান করাই, রান করিয়ে আমি এখানে দিলাম 105%, 105%। দেখো মজার ব্যাপার, দেখো
105%-এর ক্ষেত্রেও তোমার গ্রেড আসছে বি, তাহলে আমি ওই জায়গাতে লাস্টে এলস লিখতে পারবো না। কারণ হচ্ছে এই কন্ডিশন ছাড়া, এই কন্ডিশন ছাড়া বাকি সমস্ত কিছুর জন্য তোমার বি লিখে দিচ্ছে। ওকে, তোমার 100-এর বেশি তো হতে পারে না, তার জন্য বি লিখে দিচ্ছে। সেই জন্য আমরা এই জায়গাতে লিখে দেব, ক্লিয়ারলি মেনশন করে দেব। এখানে একটা অ্যাড করছি, আচ্ছা এখানে 70 to 80 এটা দুবার হয়েছে, এটা হবে তোমার কি, এটা হবে 70, এটা হবে তোমার 50, এটা হবে 60, 50%-এর নিচে 0 থেকে 50 অবধি আমি ফেল লিখে দিলাম, ঠিক আছে? বা ফেলটাকে একটু অন্যভাবে লিখলাম, যেটা তোমরা জিপে যখন ইউজ করো, স্ক্র্যাচ কিছু কার্ড পাও অফারের জন্য, বেটার লাক নেক্সট টাইম বা ট্রাই এগেন নেক্সট টাইম, ঠিক আছে? আমি ট্রাই এগেন লিখে দিচ্ছি, ঠিক আছে? ট্রাই এগেন, ফেল লিখলে ছেলেটা ডিমোটিভেট হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে তোমার হবে ইনভ্যালিড, ঠিক আছে? এরপর এটাকে আমি রান করাবো, এটাকে এরপর রান করাবো, রান করালাম। এখানে আমি বসাবো মার্কস, এখানে মার্কস বসিয়ে দিচ্ছি। ধরো এগেন 78 বসালাম, পেয়ে গেছি। 78-এর পর যেটা তোমাদের প্রবলেম হচ্ছিল 35 বসালে, দেখো 35 বসালে এখানে দেখাচ্ছে ট্রাই এগেন, মানে ফেল করেছে। 35 মানে ট্রাই এগেন, ফেল করেছে। 35 ট্রাই এগেন, ফেল। আচ্ছা যদি এবার 135 ভুল করে লিখে দিই তাহলে কি হবে? দেখো 135 যদি ভুল করে লিখে দিই তাহলে কি হবে? তাহলে দেখো এখানে দেখিয়েছে ইনভ্যালিড, ইনভ্যালিড। তাহলে তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া ছিল এটা হচ্ছে এই কাজটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। এবার বুঝতে পেরেছো যারা কাজ করেছো তাদের প্রোগ্রামিং এর সাথে এর ভ্যারিয়েশনটা কোথায় হচ্ছে, অ্যান্ড যারা কাজ করনি তারা কিভাবে করতে হবে দেখে নিয়েছো। এরপর হবে তো সবার? এই কাজ যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে এর রেসপেক্টে আমি কিছু স্যাম্পল তোমাদের প্রবলেমস দেব, সেগুলো কিন্তু কাজ করে দেখাবে, কাজ করে দেখাতে হবে, ঠিক আছে? আমি অ্যাপে তোমাদের অ্যাসাইনমেন্ট আপলোড করে দেব। যারা যারা অ্যাপে নেই তারা ক্লাস শেষ হওয়ার পরেই আমাকে মেসেজ করবে, আমি তোমাদের বাকিদের যারা অ্যাপে নেই তাদের অ্যাড করে নেব। আর অ্যাপে আমি কিছু ছোট্ট ছোট্ট অ্যাসাইনমেন্ট এখন থেকেই দিতে থাকবো, যেন তোমাদের যে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করছি সেটা নিয়ে বিন্দু মাত্র কোনো ডাউট না থাকে, জলের মতো ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলো এরপর আমরা দেখব লুপ, ঠিক আছে? লুপের আমরা কিছু কনসেপ্ট জেনে নেওয়ার পর আবার আমরা ইফ এলস এলিফে ফিরে আসবো, ঠিক আছে? বেশ কিছু কাজ করতে হবে আমাদের এই ইফ এলস এলিফ, কিন্তু তার জন্য আমাদেরকে লুপের কিছুটা কনসেপ্টও জানা দরকার। সেই জন্য আমরা লুপটাকে জেনে নেব, কিন্তু লুপের কিছুটা জানবো না, আমরা পুরো লুপের গল্পটাই ভালোভাবে জেনে নেব। তারপরে আবার ইফ এলস অ্যান্ড এলিফ তার সাথে লুপ মিলিয়ে আমরা কাজ করবো।
ওকে, লুপ কাকে বলা হয়? লুপ কাকে বলা হয় তোমাদের মধ্য থেকে কারো কোনো অ্যান্সার? আমি জাস্ট একটা ইমেজ ড্র করব, এদিকে একটা সার্কেল ড্র করব, সার্কেলের মতো ড্র করলাম, দ্যাট ওয়াজ নট ফুল সার্কেল। পরিষ্কার বাংলাতে বলতে পারো, কোনো অসুবিধা নেই। পার্টিসিপেট করো, পার্টিসিপেট করো, তোমরা পার্টিসিপেট করলে আমি মোটিভেট হব। বলো। হ্যাঁ, কোনো কাজ বারবার করা। আর অন্যজন কেউ কিছু অন্যরকম ভাবে কিছু বলবে? ছোটবেলায় তোমাদের মধ্যে কেউ বদমাশি করেছে, স্যার বলেছে কান ধরে উঠবোস করো, কতক্ষণ অবধি করবে? যতক্ষণ না অবধি স্যার তোমাদের থামতে না বলবে। লুপ, তাই তো? সোজা কথায় রিপিটেডলি রিপিটেডলি কোনো ইনস্ট্রাকশন ফলো করছে একটা সার্টেন কন্ডিশন অবধি। রিপিটেডলি কোনো টাস্ক বা ইনস্ট্রাকশন ফলো করছে একটা সার্টেন কন্ডিশন অবধি, এটাকেই আমরা লুপ বলবো। ধরো তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, 10 জন লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছো। কাউন্টিং যদি স্টার্ট করা হয়, ফার্স্ট পার্সন স্টার্ট করবে 1, সেকেন্ড পার্সন কি বলবে 2, থার্ড পার্সন বলবে 3। এইভাবে চলতে চলতে যে পার্সনটা যখন কোনো একটা কাউন্টিং ফিগার ও বলে, তখন কি করে, প্রিভিয়াস যে পার্সন ছিল সে যা বলবে তার সাথে এক অ্যাড করে। তো এই ইনস্ট্রাকশনটা সবাই ফলো করে, স্টার্টিং পার্সন ছাড়া। স্টার্টিং পার্সন ছাড়া, স্টার্টিং পার্সনের পরই যারা আছে তারা কি করে, সবাই প্রিভিয়াস জন যা বলেছিল তার সাথে এক অ্যাড করে। এই ইনস্ট্রাকশন চলতে থাকে কতক্ষণ অবধি? লাইনের শেষ প্রান্তে যে দাঁড়িয়ে আছে তার বলা অবধি এই ইনস্ট্রাকশন ফলো হতে থাকে। তাহলে এটাকে আমরা লুপ হিসাবে লজিক্যালি বলতে পারি। ইয়েস অর নো? এগ্রি উইথ মি অর নট? বললাম ধরো এখানে তোমাদের 10 জন দাঁড়িয়ে আছো, এটাকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে ফুল সার্কেল হয়ে যাবে। এরকম 1 2 3 4 5 6 7 8 করে তোমরা দাঁড়িয়ে আছো। তাহলে এরপরে এ যখন কোনো নাম্বার বলবে তখন কি করবে, এ যা বলেছিল তার সাথে এক অ্যাড করে দেয়। পরবর্তীকালে এ যা বলবে, এই যা বলেছিল তার সাথে +1 করে দেবে। ওকে, এইভাবে রিপিটেডলি ইনস্ট্রাকশন ফলো হতে থাকে। দ্যাট ওয়াজ বেসিক কনসেপ্ট অফ এ লুপ। এই লুপ হচ্ছে মেজর, আমরা পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে দুটো লুপ দেখতে পাবো। একটা হচ্ছে ফর, FOR, ফর লুপ, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার হোয়াইল লুপ, হোয়াইল, WHILE, হোয়াইল লুপ। একটা হচ্ছে তোমার ফর লুপ, অ্যানাদার হচ্ছে হোয়াইল লুপ। ওকে, তো আজকে আমরা একটা লুপ সম্বন্ধে জানবো, ফর লুপ সম্বন্ধে। ঠিক আছে, হোয়াইলটা আমরা অন্য একদিন জানবো। ফর লুপ কিভাবে ইউজ করতে হয় কোডিং এর ক্ষেত্রে, আমরা কিভাবে একে কাজে লাগাবো, একে কাজে লাগিয়ে আমরা কি কি করতে পারি, একে কাজে লাগিয়ে কি কি করতে পারি। একটু আগে আমরা দেখছিলাম যে এখানে m = মার্কস লিখে নিচ্ছিলাম। তাহলে 12 লক্ষ বা 10 লক্ষ ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে সবার আমাকে ইনপুট করতে হবে। সবার যদি ইনপুট করতে হয় তাহলে একটা অনেক সময় লেগে যাবে। এইভাবে কাজ করতে গেলে অনেক প্রবলেম হবে, অনেক সময় লেগে যাচ্ছে, ম্যান পাওয়ার লেগে যাচ্ছে, রেজাল্ট বেরোতে দেরি হবে, কলেজ অ্যাডমিশনে দেরি হবে, স্কুল অ্যাডমিশনে দেরি হবে, যারা সায়েন্স নিয়ে 11 12-এ ভর্তি হবে মাধ্যমিকের ছেলেদের ক্ষেত্রে। তখন কি করা হলো দেখো, একটা ডেটা শিটে ওদের রেজাল্ট গুলোকে আগে নিয়ে নেওয়া হলো। এই রেজাল্ট থেকে পর পর অটোমেটিক্যালি এখানে এর জায়গাতে প্রথম জনের রেজাল্ট আসবে, দ্বিতীয় জনের রেজাল্ট আসবে, তৃতীয় জনের রেজাল্ট আসবে, এইভাবে প্রত্যেকের আলাদা আলাদা করে গ্রেডিং সিস্টেম কোড ইউজ করে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গ্রেড পাওয়া গেল। এটা বাদ দিয়ে আমি যদি খুব ইজিলি একটা কনসেপ্ট বলি যে ফর লুপ কিভাবে কাজ করছে, তো এই যে বললাম তোমরা একটা লাইনে দাঁড়িয়ে আছো, অ্যান্ড এখানে তোমরা সবাই 1 2 3 4 করে দাঁড়িয়ে আছো, অ্যান্ড কি করছো,
প্রিভিয়াস যা বলেছিল তার সাথে এক অ্যাড করে দিচ্ছ, এর সাথে আরো এক অ্যাড করছো, এর সাথে আরো এক অ্যাড করছো, এইভাবে কাজ হচ্ছে। তাহলে এখানে তোমার এসছে 2, এখানে কি হবে 3, 3-এর সাথে এক অ্যাড করে 4, +1 5, এইভাবে কাজ হচ্ছে। তাহলে এইরকম চলতে থাকবে। স্টার্ট কোথায় হলো? স্টার্ট 1-এ হলো, কারণ এখানে আমি 1 থেকে স্টার্ট করতে বলেছি এই জন্য। তাহলে এই কাজ আমি তোমার কিভাবে পারফর্ম করব সেটাই দেখবো। কিরকম লিখতে হয় দেখো, কিরকম লিখতে হয় ফর লুপের ক্ষেত্রে। আজকে হোয়াইল লুপ নিয়ে ডিসকাশন করছি না, হোয়াইল লুপে অ্যানাদার ডে ডিসকাশন করব। ফর লুপ যদি হয়ে যায় তাহলে হোয়াইল লুপ নিয়ে দেখছি। ফর লুপের ক্ষেত্রে লিখতে হয় ফর আই ইন রেঞ্জ, তারপরে ব্র্যাকেট ইউজ করতে হয়। ব্র্যাকেটের শেষে এখানে আমাকে কোলন ইউজ করতে হয়। এখানে দেখো আমি লিখেছি ফর আই ইন রেঞ্জ, এখানে তোমার নিউমেরিক্যাল ভ্যালু আসবে। মিনিমাম একটা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করতেই হবে, বা দুটো নিউমেরিক্যাল ভ্যালু কমা কমা দিয়ে ইউজ করতে পারি, তিনটে নিউমেরিক্যাল ভ্যালুও কমা কমা দিয়ে ইউজ করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি এ, বি, সি। অনলি এ ইউজ করতে পারি, অনলি এ কমা বি ইউজ করতে পারি, বা এটা ছাড়াও এ কমা বি কমা সি ইউজ করতে পারি। এখানে এ বি সি এনি নাম্বার। এবার এনি নাম্বার বললেও আমাদের এখানে ব্যাপারটা ক্লিয়ার হবে না। এ বি সি যা ইচ্ছা ভ্যালু নিলেই আমার কোড রান করবে এরকম না, এর কিছু শর্ত আছে। কি শর্ত? যদি অনলি এ এখানে বসানো হয় অ্যান্ড এ ইকুয়াল টু 10 হয়, তাহলে তোমার এই যে লুপ, এই লুপের মধ্যে যে ভ্যালু আছে তার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এখানে কার দ্বারা? আই এর দ্বারা। তাহলে প্রিন্ট আই লিখলে আমার ভ্যালুটা প্রিন্ট হবে। কোথা থেকে প্রিন্ট হবে? বাই ডিফল্ট যদি এখানে 10 লেখা হয় তাহলে স্টার্টিং পয়েন্ট হবে তোমার, ডিফল্ট স্টার্টিং পয়েন্ট হবে তোমার 0 অ্যান্ড এন্ডিং পয়েন্ট হবে তোমার, দেখো এখানে 10 লেখা আছে, তাহলে এন্ডিং পয়েন্ট 10 হবে? 10 হবে না, 10 এর আগে অবধি, দ্যাট ওয়াজ 9। এন্ডিং পয়েন্ট হচ্ছে 9, এন্ডিং পয়েন্ট 9, 10 যাবে না। চলো এটা আমরা একটা ছোট্ট লাইন দিয়ে দেখে নিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফর আই ইন রেঞ্জ, আচ্ছা আই যেখানে আমি লিখেছি না, আই এর জায়গাতে তোমরা চাইলে যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারো। দেখো এখানে আমি 10 লিখলাম, 10 লেখার পরে লিখলাম প্রিন্ট আই, রান করালাম। রান করার পরে দেখো ডান দিকে আমি রেজাল্ট পেয়েছি, ডান দিকে রেজাল্ট পেয়েছি 0 1 2 3 4 5 6 8 7 8 9। তাহলে এখানে তোমার ফর লুপের ক্ষেত্রে যে লাস্ট নাম্বারটা ইউজ করা হচ্ছে, বা একটাই যদি নাম্বার ইউজ করা হয়, তাহলে বাই ডিফল্ট স্টার্টিং ভ্যালু হবে 0 অ্যান্ড এন্ডিং ভ্যালু হবে যে নাম্বারটা ইউজ করছি সেটা -1। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? ওকে। দেখো যদি এখানে দুটো ভ্যালু ইউজ করা হয়, এখানে যদি দুটো ভ্যালু ইউজ করা হয়, দুটো ভ্যালু মানে ধরো আমি ইউজ করলাম এখানে 5, 10, তারপর রান করালাম। 5, 10 যদি আমি এখানে ইউজ করে রান করাই, তাহলে দেখো কি হবে, 5 স্টার্টিং পয়েন্ট অ্যান্ড 10 -1 এন্ডিং পয়েন্ট, 5 6 7 8 9, 10 -1 এন্ডিং পয়েন্ট। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এখানে আমি বললাম যে এ কমা বি কমা সি আরেকটা দেওয়া যায়। তাহলে এখানে যে ইনক্রিমেন্ট গুলো হচ্ছে, দেখো ভ্যালু গুলো বাড়ছে, তো বাই ডিফল্ট কত করে বাড়ছে? বাই ডিফল্ট কত করে বাড়ছে? লাস্ট নাম্বারের সাথে আগের নাম্বার বাদ দিলেই আমরা দেখতে পাবো যে 1 1 1 করে ইনক্রিমেন্ট হয়েছে। ওকে,
তাহলে বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় 1, বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় 1। এখানে আমি তোমার থার্ড পজিশনে লিখে দিলাম 2, থার্ড পজিশনে লিখে দিলাম 2। ওকে, থার্ড পজিশনে লিখে দিলাম। তারপর রান করাচ্ছি। রান করানোর সময় দেখো 5 থেকে স্টার্ট হয়েছে, 5 এর পরে কি এসছে 6, বাদ গেছে 7, 9, 11, 13, 15, 17 and 19। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো দেখো স্টেপ জাম্প করেছে, স্টেপ জাম্প করেছে। 5 এর সঙ্গে 2 অ্যাডিশন হয়েছে, তারপর আবার 2 অ্যাডিশন হয়েছে, তারপর আবার 2 অ্যাডিশন হয়েছে, তারপর আবার 2 অ্যাডিশন হয়েছে, এইভাবে 2 2 2 করে অ্যাড হয়েছে। ওকে, 2 2 করে অ্যাড হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম বলো, বলো। হ্যাঁ, কারণ এখানে যখন দুটো ভ্যালু থাকবে তখন ফার্স্ট ভ্যালুটা, ফার্স্ট নিউমেরিক্যাল ভ্যালু ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড সেকেন্ড নিউমেরিক্যাল ভ্যালু -1 ইজ দ্য এন্ডিং পয়েন্ট। বোঝা গেছে? যখন অনলি একটা ভ্যালু থাকবে, একটাই ভ্যালু থাকবে, তখন যে ভ্যালুটা আছে সেটা হবে তোমার এন্ডিং পয়েন্ট, সেটা -1 এন্ডিং পয়েন্ট শো করবে। ঠিক আছে, আর বাই ডিফল্ট স্টার্টিং পয়েন্ট হয়ে যাবে তোমার 0। ঠিক আছে, বাই ডিফল্ট স্টার্টিং পয়েন্ট হয়ে যাবে 0। মানে ধরো এরকম লিখলাম, ফর আই ইন রেঞ্জ, এখানে তুমি যদি 10 লেখো তার মানে তোমাকে ধরে নিতে হবে 0,10 লিখেছি, ধরে নিতে হবে 0,10 লিখেছি। শুধুমাত্র একটা ভ্যালু যদি তুমি লেখো সেটা হচ্ছে হয়ে যাবে তোমার, সেটা -1 এন্ডিং পয়েন্ট হয়ে যাবে, বাই ডিফল্ট স্টার্টিং পয়েন্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যখনই আমি দুটো ভ্যালু লিখছি a, b, তখন a হচ্ছে স্টার্টিং পয়েন্ট, 5 and 10 যখন লিখলাম তখন 5 হয়ে গেল তোমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অ্যান্ড আমার n-1 যেটা ছিল, n এর ভ্যালু ছিল 10, -1 এন্ডিং পয়েন্ট হয়ে গেল। ওকে, আর এই যে থার্ড পজিশনে আছে সেটা হচ্ছে তোমার স্টেপ সাইজ, মানে স্টেপ জাম্প করছে। বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় তোমার 1 +1, বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় +1, বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় +1। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তোমরা একটা পার্ট আলাদা করে মেনশন করে নাও, যে যদি আমরা ফর আই ইন রেঞ্জ এরকম লিখি, ফর আই ইন রেঞ্জ যদি লিখি, তাহলে মিনিমাম এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে, তারপর কোলন ইউজ করা হয়। আচ্ছা, ভ্যারিয়েবল আই এর জায়গাতে তোমরা অন্য কিছু লিখতে পারো। ওকে, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। পরেরটা এটা, এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট +1। এন্ডিং পয়েন্ট +1 কেন লিখলাম বলো তো? কারণ এন্ডিং পয়েন্ট অ্যাকচুয়ালি কত আসবে, 19 আসার কথা, তাহলে এখানে তোমার আছে কত 20, মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমি পাবো সেটা, এটা -1 পাবো, তাহলে ওই জন্য এখানে +1 লিখে দিলাম। ওকে, এন্ডিং পয়েন্ট হিসেবে কি পাবো 19 পাবো, তাহলে এখানে আমি কি লিখে দিলাম এন্ডিং পয়েন্ট +1 লিখে দিলাম। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, লাস্ট ভ্যালুটা আমার প্রিন্ট হয় না, তাহলে আমি ডিরেক্ট এন্ডিং পয়েন্ট বলতে পারবো না, এন্ডিং পয়েন্ট +1 বলে দিলাম। ক্লিয়ার হয়েছে সবার এই জায়গাটা? এন্ডিং পয়েন্ট +1 মানে আমার এখানে 21 অব্দি প্রিন্ট হবে না, ওটা বাদ যাবে, সেই জন্য +1 লিখলাম। বা তোমরা এটাকে এন্ডিং পয়েন্ট লিখেই রাখো, বা তোমরা এটাকে আরো ইজি করার জন্য এন্ডিং পয়েন্ট লিখে রাখো, কিন্তু জেনে রাখো যে লাস্ট ভ্যালুটা বাদ দিয়ে প্রিন্ট হবে। যেরকম ট্রেনের ক্ষেত্রে দেখবে, ট্রেনের লাস্ট বগি থেকে ওঠে, লোকাল ট্রেনের ক্ষেত্রে না কিন্তু।
তোমরা মালগাড়ির ক্ষেত্রে দেখবে লাস্ট বগিতে জেনারেলি গার্ড থাকে, ওটা প্যাসেঞ্জারের জন্য অ্যালাউ করা হয় না। ঠিক সেরকমই এখানে তোমার লাস্ট ভ্যালুটা আসবে না। ওকে, আর এই পরেরটা হচ্ছে তোমার স্টেপ সাইজ, পরেরটা হচ্ছে স্টেপ সাইজ। স্টেপ সাইজ মানে কত স্টেপ জাম্প করবে। এখানে 2 লিখেছি ওই জন্য 2 জাম্প করে গেছে, এখানে 2 লিখেছি 2 জাম্প করে। ক্লিয়ার হয়েছে সবার ফর লুপ? আচ্ছা আচ্ছা, দেখো এরপর তোমাকে যদি বলা হয় যে 20 থেকে 50-র মধ্যে ইভেন নাম্বার গুলো বের করো, বের করতে পারবে? 20 থেকে 50-র মধ্যে ইভেন নাম্বার বের করতে বলা হলো, বের করতে পারবে? পারবে তো? কিভাবে করব? কিভাবে করব দেখো, ফর আই ইন রেঞ্জ স্টার্টিং ভ্যালু কত? 20, ঠিক আছে। এন্ডিং ভ্যালু কত? 50 বলেছে, ঠিক আছে, 50 বলেছে। তাহলে 50 অবধি যদি আমাকে যেতে হয় তাহলে এখানে কি 50 লিখবো না 50-র সাথে কিছু অ্যাডিশন করব? 50-র সাথে অ্যাডিশন করব, ঠিক আছে, +1 করে দিলাম। এটা তুমি এখানে +1 করে নিতে পারো বা ডিরেক্ট 51ও লিখতে পারো। এর সাথে আমার কি বলা হয়েছে? ইভেন নাম্বার, তাহলে এটা অলরেডি একটা ইভেন নাম্বার, ফার্স্ট ইভেন নাম্বার, তাহলে ফার্স্ট ইভেন নাম্বারের সাথে 2 করে অ্যাডিশন করে দিলেই হয়ে গেল। এরপর আমি এখানে লিখবো, একটা ইন্ডেন্টেশন আসবে, এখানে কোলন আছে, এখানে একটা ইন্ডেন্টেশন, গ্যাপ, গ্যাপ নেওয়ার পর প্রিন্ট আই, ঠিক আছে। চলো এই কাজটাই দেখে নিই। তাহলে এখানে আছে তোমার অলরেডি টাইপ করাই আছে, সেখানেই আমি জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিলাম অ্যান্ড কমা দিয়ে 2 বসিয়ে দিলাম, তার সাথে 51 বসিয়ে দিলাম। পেয়েছি আমরা 20 থেকে 50-র মধ্যে ইভেন নাম্বার, কিন্তু এখানে যদি 50 লিখতাম তাহলে আমরা 48 অবধি পেতাম, লাস্ট ভ্যালুটা বাদ চলে যেত। সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে ফর লুপের ক্ষেত্রে এখানে এন্ডিং পয়েন্টে +1 করে দেওয়া। ওকে, দেখো ক্লিয়ার হয়েছে এতদূর অবধি? আচ্ছা, ইভেন নাম্বারের বদলে তোমাকে যদি এই সেম কোশ্চেনে ওয়ার্ড নাম্বার বলা হয় তাহলে কি করতে? ওয়ার্ড নাম্বার বলে দিলে কি করতে? সব থেকে যেটা বেস্ট লজিক, মডিফিকেশন তো আমরা পরে করব, বেস্ট লজিক হচ্ছে তোমাকে যদি বলে দেওয়া হয় 20 থেকে 50-র মধ্যে ওয়ার্ড নাম্বার গুলো বের করতে, তাহলে ফার্স্টেই তুমি ওয়ার্ড নাম্বার দিয়ে শুরু করবে 21 থেকে। ওকে, 21 থেকে স্টার্ট করবে, তাহলে ইজিলি আমরা পেয়ে যাব। ওকে, তো তোমরা ওটা ট্রাই করে দেখবে। আমি একটু তোমাদের একটা ছোট্ট অন্যরকম একটা কাজ করা, দেখো আমরা যদি এই রকম করে তোমার ফর লুপকে কাজে লাগিয়ে তোমার 1 থেকে 10 প্রিন্ট করতে পারি বা এই রিলেটেড কাজ করতে পারি, সিমিলারলি আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটাও কি বানাতে পারবো? অবভিয়াসলি পারবো, আর খুব ইজিলি করব, ঠিক আছে। তাহলে ধরো কোনো একটা 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল যদি বানাই কি হবে বলো? 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল 1 × 5 ইকুয়াল টু কি হয় 5, 2 × 5 10,
3 into 5 equal to 15, 4 into 5 equal to 20, 5 into 5 equal to 25, dot 10, multiplication 5 equal to 50. ওকে, তাহলে দেখো এটা 5 এর মাল্টিপ্লিকেশন টেবিল। আমরা এরকম যে কোনো নাম্বারের জন্য মাল্টিপ্লিকেশন টেবিল বানাতে পারবো। অ্যাকচুয়ালি 5 এর জন্য আগে বানাই, কিভাবে বানাবো? এখানে আমরা আই একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে কাজে লাগিয়ে এখানে শুধুমাত্র নাম্বার প্রিন্ট করছিলাম। ওকে, অ্যান্ড এই আইটা কিভাবে কাজ করে, আইটা হচ্ছে তোমার এখানে বলে দেওয়া হচ্ছে আই স্টার্ট হচ্ছে 20 থেকে অ্যান্ড শেষ হচ্ছে 51-এ, স্টেপ জাম্প করছে তোমার 2 করে। ঠিক আছে, 5 এর মাল্টিপ্লিকেশন টেবিলের ক্ষেত্রে তোমার স্টার্ট কোথা থেকে হবে? স্টার্ট বলো কোথা থেকে হচ্ছে? 5 থেকে। এন্ড কোথায় হচ্ছে? 50-তে। যদি আমার এখানে স্টেপ সাইজ কত হবে? এগেইন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার স্টেপ সাইজ। তাহলে স্টেপ সাইজের ক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে ইজিলি মাল্টিপ্লিকেশন টেবিল বানিয়ে নিতে পারবো। মাল্টিপ্লিকেশন টেবিল বানাবো, কিভাবে বানালাম দেখো। স্টার্টিং ভ্যালু 5, এন্ডিং ভ্যালু 50, প্লাস 1 করে দিলাম অ্যান্ড এখানে স্টেপ সাইজ 5 করে দিলাম। ঠিক আছে, তারপর রান করালাম। রান করানোর সঙ্গে সঙ্গে দেখো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল বানানো খুব ইজি, তাই তো? ইজি তো? এবার তোমাকে বলা হলো যে কোনো নাম্বারের মাল্টিপ্লিকেশন টেবিল বানাতে, তুমি কি করবে? যে কোনো নাম্বারের মাল্টিপ্লিকেশন টেবিল বানানোর জন্য যে নাম্বারটার মাল্টিপ্লিকেশন টেবিল বানাচ্ছ সেই নাম্বারটা ধরে নিলাম n। ঠিক আছে, তাহলে এখানে তুমি স্টার্ট করবে n থেকে। ঠিক আছে, অ্যান্ড এইটা কি হবে তোমার? 10 মাল্টিপ্লিকেশন n প্লাস 1। ওকে, তারপরে আচ্ছা ইনক্রিমেন্ট কত হবে দেখো, 5 এর মাল্টিপ্লিকেশন টেবিলে ইনক্রিমেন্ট কত করে হয়েছিল? 5। তাহলে যে ভ্যালুটার মাল্টিপ্লিকেশন টেবিল নেব সেটার ইনক্রিমেন্ট, সেটাই তোমার ইনক্রিমেন্ট হবে বা স্টেপ সাইজ হবে। তাহলে এখানে লিখে দিলাম n। ওকে, এবার n ইকুয়াল টু এনি নাম্বার বলো, ধরো আমি 7 এর জন্য লিখছি, এখানে ডিরেক্ট 7 বসিয়ে দিলাম। দেখো পেয়ে গেছি কিনা দেখো। বোঝা গেল? তাহলে ক লাইনের কোড? এক লাইনের কোড, এক লাইন মেন কাজ, আর এখানে প্রিন্ট ইউজ করছি। তোমাদের সিলেবাসে কিন্তু মেনশন করা আছে মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে স্যার এই কাজটুকু করে কত নাম্বার পাবো, তাই তো? তোমার যদি 2 নাম্বার থাকে তাহলে এই কাজ করবে, তোমার যদি 5 নাম্বার থাকে তাহলে তাহলে কিভাবে করবে? তাহলে তুমি দেখাবে যে 1 into 7 equal to 7, 2 into 7 equal to 14, 3 into 7 equal to 21। তাহলে তোমাকে কি আরো অনেক বেশি লিখতে হবে? না, অনেক বেশি লিখতে হবে না, এটাকে একটু লজিক্যালি কাজ করাতে হবে, লজিক্যালি ভাবতে হবে। কিভাবে করব? আচ্ছা, মাল্টিপ্লিকেশন টেবিল অফ এনি নাম্বার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখানে তুমি রান রান করার সময় যদি ইউজার ইনপুট হিসেবে নিতে চাও তাহলে এখানে লিখতে পারো int input, enter the number equal to, দেখো এখানে আমার কাছে ডান দিকে নাম্বার চাইছে, ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম। নাম্বার চাইছে, কোনো একটা ভ্যালু বলো, ধরো 8, 8 এর জন্য দেখো পেয়ে গেলাম। তাহলে আমি রান করানোর সময় যে নাম্বার এখানে ইনপুট করব সেই নাম্বারের রেসপেক্টে তার মাল্টিপ্লিকেশন টেবিল পেয়ে যাবো, তার রেসপেক্টে মাল্টিপ্লিকেশন টেবিল। এতদূর অবধি ইজি প্রসেসে মাল্টিপ্লিকেশন টেবিল বানানো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা এই যে একটু আগে দেখাচ্ছিলাম 1 into 7 equal to 7, 2 into 7 equal to 14,
3 into 7 equal to 21। এটা কিভাবে লিখব? ওকে, তাহলে সেটা কিভাবে বানাবো বলো, একটু বুদ্ধি লাগাও। এবার বুদ্ধি টুদ্ধি লাগাতে হবে তোমাদের। চলো আরো ইন্টারেস্টিং কাজ করি। তাহলে যেরকম ভাবে তোমাদের বলছিলাম সেরকম ভাবে যদি লিখতে চাই, তাহলে এই জায়গাতে যে আবর্জনা আছে সেটা আমাদের উঠিয়ে দিতে হবে। এত আবর্জনা এখানে রাখা কোনো দরকার নেই। আমরা কি করব, আই এর ভ্যালুটা স্টার্ট করছি কত থেকে? আই এর ভ্যালু তোমার স্টার্ট হবে 1 থেকে, শেষ কততে হচ্ছে? 11 এ। স্টেপ সাইজ বাই ডিফল্ট 1। আই মানে হচ্ছে তোমার, এখানে বলে দিই, এখানে হচ্ছে তোমার এটা আই আর এটা হচ্ছে এন, ঠিক আছে? তাহলে আই মানে হচ্ছে 1। ধরো যদি আমরা 8 এর মাল্টিপ্লিকেশন টেবিল নিই, তাহলে n ইকুয়াল টু 8, ভ্যালু কি আসবে? আই ইন্টু এন, এটা ভ্যালু আসবে। সেকেন্ড, আই এর ভ্যালু যখন 2 হবে, এন এর ভ্যালু কনস্ট্যান্ট 8ই থাকবে। তাহলে এখানে আই ইন্টু এন, ভ্যালু কত? এখানে দেখো 8, এখানে কত হয়ে যাচ্ছে? 16। আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখানে 8 ফিক্সড আছে, আই ইন্টু এন, ভ্যালু কত? 24। ওকে, দেখো তাহলে এখানে আই গুলো চেঞ্জ হচ্ছে, আই চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি করলাম, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11, মানে আই এর ভ্যালু এরকম করে কত দূর অব্দি আসবে? এখানে দেখো কি হয়েছে, এখানে 10 ইন্টু 8, তাই তো? তাহলে এই জায়গাটাকে যদি আমরা ডট 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 10 8 ইকুয়াল টু আই এন 80, এটা যদি করি তাহলে ইজিলি সলভ হয়ে গেল আমাদের প্রবলেম, তাই তো? তাহলে চলো এইভাবেই লিখি। কি লিখবো? ফার্স্ট আমরা এখানে লিখবো আই ইনভার্টেড কমার মধ্যে মাল্টিপ্লিকেশন সাইন, কমার মধ্যে যে ভ্যালুটা ইনভার্টেড কমার মধ্যে ইকুয়াল টু আবার আই মাল্টিপ্লিকেশন। ওকে, এরপরে রান করাচ্ছি। রান করানোর পর এখানে এন্টার দ্য নাম্বার, আমি এখানে 5 প্রেস করলাম, ভ্যালুটা দেখলাম, দেখো কি এসছে। ভ্যালু প্রেস করলাম, দেখো কি এসছে, এসছে দেখো। তাহলে এন্টার দ্য নাম্বার ফর মাল্টিপ্লিকেশন টেবিল 5 এর জন্য 1 ইন্টু 5 ইকুয়াল টু 5, 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, 3 ইন্টু 5 ইকুয়াল টু 15, 4 ইন্টু 5 ইকুয়াল টু 20, এভাবে অ্যান্ড সো অন, 10 ইন্টু 5 ইকুয়াল টু 50। ক্লিয়ার হয়েছে সবার? কেউ বুঝতে না পারলে বলো, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এক্সপ্লেন করে দেবো। দেখো এই লাইনটা আশা করি লাইন নাম্বার 3 সবাই বুঝেছো, ইয়েস অর নো? লাইন নাম্বার 4 যেটা আছে, ঠিক আছে, সেটা আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। আমি এক্সপ্লেন করে দেওয়ার পরও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই জানাবে, এক্সপ্লেন করে দেওয়ার পরও ডাউট থাকে অবশ্যই জানাতে হবে। দেখো প্রিন্ট আই লিখলাম, আই ইনভার্টেড কমা ছাড়া লিখেছি, ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু এখানে কত থেকে কত হচ্ছে? যদি আমি নর্মালি এখানে প্রিন্ট আই লিখতাম, তাহলে আই এর ভ্যালুটা কত পেতাম? 1 থেকে 10 অব্দি পেতাম। এটা সবাই বুঝতে পেরেছো? সিমিলারলি প্রত্যেকবার দেখো, এটা যেহেতু সাইক্লিক অর্ডারে চলছে, তাহলে প্রথমবার আই এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, সেই জন্য হয়ে গেল 1। দেন ইনভার্টেড কমার মধ্যে স্টার মার্কস আছে, সেই জন্য স্টার মার্ক চলে এসছে প্রত্যেকবার। অ্যান্ড এন লেখা আছে কমা দিয়ে, আবার প্রিন্টের ক্ষেত্রে তোমার সবই কমা কমা দিয়ে ইউজ করতে হয়, কমা দিয়ে এন, এন এর ভ্যালু আমি কি নিয়েছি, কার মাল্টিপ্লিকেশন টেবিল নেব? 5, সেই জন্য ডিরেক্ট 5 চলে এলো এখানে। এরপরে ইনভার্টেড কমা দিয়ে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু বসে গেল। তারপরে যে ভ্যালুটা আসবে দেখো, সেটা লেখা আছে আই মাল্টিপ্লিকেশন এন। তাহলে এখানে আই এর ভ্যালু কত? 1, এন এর ভ্যালু কত? কনস্ট্যান্ট 5। তাহলে এখানে আই মাল্টিপ্লিকেশন এন এর ভ্যালু কত হবে? 5, সেটাই চলে এসছে।
সেকেন্ড টাইমে যখন এটা আসছে, নেক্সট স্টেপে আসছে, তখন আই এর ভ্যালু কত চেঞ্জ হয়ে গেছে, স্টার ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনভার্টেড কমা চলে এসছে, এন এর ভ্যালু তো আনচেঞ্জ 5 ইকুয়াল টু স্ট্রিং ভ্যালু, ঠিক আছে। তারপরে এখানে দেখো আই মাল্টিপ্লিকেশন এন কত হবে 10, বোঝা গেছে। সেকেন্ড স্টেপ হয়ে যাওয়ার পর থার্ড স্টেপে আই এর ভ্যালু 3 and n এর ভ্যালু 5, then 15, again 4 multiplication 5, that was 20, and so on, 10 multiplication 5 equal to 50. ক্লিয়ার হয়েছে সব? দেখো লাইন বাই লাইন বুঝতে পেরেছো কিনা? কারো কোনো ডাউট থাকলে এখনই বলো। দেখতে পাচ্ছ এইগুলো এখানে কিন্তু কমা বাদ দেবে না, একটা কমা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে গন্ডগোল আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে কিন্তু ইন্ডেন্টেশন হবে, বারবার বলেছি যে ফর লুপ যেখানে আমরা ইউজ করব, ফর লুপ যেখানে আমরা ইউজ করব একটা ইন্ডেন্টেশন হবে, মানে একটা গ্যাপিং নেবে। অ্যান্ড ফর লুপের লাস্টে এখানে তোমার কোলন হয়, কোলন। মাল্টিপ্লিকেশন টেবিল ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? আচ্ছা ধরো এই মাল্টিপ্লিকেশন টেবিলের সাথে জানো আমরা কিছু কন্ডিশন ইউজ করতে পারি। এই কন্ডিশন হচ্ছে তোমার ব্রেক অ্যান্ড কন্টিনিউ। আজকে আমরা একটা ছোট্ট পার্ট জানবো, এর একটা কন্ট্রোল ফ্লো বলে একটা টপিক আছে, কন্ট্রোল ফ্লো। ট্রেন যখন যায়, ট্রেন লাইনে যখন যায় তখন দেখবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পিডে যায়। কোনো স্টেশনে গিয়ে যেখানে তার স্টপেজ আছে সেখানে গিয়ে তাকে ব্রেক করতে হয়, অ্যান্ড যেখানে তার স্টপেজ নেই সেখানে ট্রেন থামে, থামে। যেরকম আমাদের এদিকে যদি যারা লোকাল ট্রেনে ডেলি যাতায়াত করো তারা ভালো বুঝতে পারবে গ্যালোপিং এর ক্ষেত্রে। গ্যালোপিং গুলো তোমার প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায় না, তো সেখানে কি করে কন্টিনিউ এগিয়ে চলে যায়। অ্যান্ড যেখানে তোমার লোকাল হলে তোমার অল স্টপেজ আছে, তো প্রত্যেকটা স্টপেজেই তোমার কি করবে ব্রেক করবে, ব্রেক করলে দাঁড়িয়ে যাবে। সিমিলারলি এখানেও ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইউজ করা হয় কন্ট্রোল ফ্লো এর ক্ষেত্রে। মানে আমি এই যে আইকে কাজে লাগাচ্ছি, কন্টিনিউয়াস ফ্লো করছি, একটা সার্টেন কন্ডিশন, কি কন্ডিশন, যে এখানে তোমার 11 ইউজ করা হয়েছে মানে 10 অবধি যাবে। এর পরও আমি ওকে আটকাতে পারি, কি করে আটকাতে পারি, ব্রেক ইউজ করি, ব্রেক ইউজ করি, ঠিক আছে। কিরকম ভাবে ব্রেক ইউজ করা যায় দেখো, তোমাদেরকে কন্ট্রোল ফ্লো এর কনসেপ্ট বলার জন্যই এর আগে আমি একটা কাজ করেছিলাম, ইফ এলস এর কাজ। এখানে ইফ কে আমরা একটু ব্যবহার করব, কিভাবে ব্যবহার করবো দেখো, হয়তো আমি 5 এর মাল্টিপ্লিকেশন টেবিল চাইছি, এখানে আই এর ভ্যালু ইউজ করা হয়েছে তোমার 1 থেকে 10 অবধি, কিন্তু আমার এত দূর অবধি দরকার নেই, আমার 5 অবধি দরকার অনলি, ওকে। বা আচ্ছা মাল্টিপ্লিকেশন টেবিল অন্য কারণ নিচ্ছি, 8 এর মাল্টিপ্লিকেশন টেবিল নিচ্ছি, আমার 5 অবধি দরকার, তাহলে বুঝতে আমার আরো সুবিধা হবে। 8 এর মাল্টিপ্লিকেশন টেবিল নিয়ে নিলাম, এইটা আমি 5 অবধি রান করাবো। সেই জন্য কি করব, ইফ n double equal to, sorry, if I double equal to 5, then break, ওকে। তাহলে এটা ইউজ করার পর আমি আবার রান করালাম, দেখবো কি হচ্ছে। তাহলে এন্টার দ্য নাম্বার, মাল্টিপ্লিকেশন টেবিলের নাম্বারটা চাইছে 8। তাহলে দেখো এখানে এখানে কি হয়েছে দেখো, ফর I in range 1 to 11 if I double equal to 5। আচ্ছা I double equal to 5 মানে কি কেউ বলতে পারবে? এটা নিয়ে আমি 2-3 বার বলেছি, তোমাদের মধ্য থেকে অ্যান্সার আশা করছি। হ্যাঁ,
মানে হচ্ছে আই এর ভ্যালু যদি 5 এর ইকুইভ্যালেন্ট হয় তাহলে তাহলে ইফ এর মধ্যে এই ব্লকটার মধ্যে যে স্টেটমেন্ট থাকবে সেটা কাজ করবে। যদি আমি এখানে স্টেটমেন্ট দিতাম প্রিন্ট i ইকুয়াল টু 5, তাহলে এই জায়গাতে i ইকুয়াল টু 5 বলে প্রিন্ট হয়ে যেত। কিন্তু আমি এখানে প্রিন্ট বলিনি, এখানে কি বলেছি, ব্রেক বলেছি। ব্রেক মানে হচ্ছে এন্টায়ার লুপটা আটকে যাবে, মানে পুরো লুপটা থেমে যাবে, পুরো লুপ থেমে যাবে। তাহলে দেখো বলা হয়েছে আই ইন রেঞ্জ 1 থেকে 11, তাহলে এখানে ফার্স্ট আই এর ভ্যালু কত, ফার্স্ট আই এর ভ্যালু 1, সেই জন্য তোমার 1 ইন্টু 8 ইকুয়াল টু 8 এসছে। দেন সেকেন্ড টাইম আই এর ভ্যালু তোমার 2, এগেন রেজাল্ট পেয়েছি। আই এর ভ্যালু 3, এগেন রেজাল্ট পেয়েছি। আই এর ভ্যালু 4, আই এর ভ্যালু যখন 4 তখনও এই কন্ডিশন স্যাটিসফাই করেনি, তাহলে প্রিন্ট করাবে, প্রিন্ট করিয়েছে। দেন আই এর ভ্যালু যখন 5 হয়ে গেল তখন প্রিন্টে আসেইনি, তোমার আগেই লুপটাকে ব্রেক করে দিচ্ছে, সেই জন্য আমি 5 বা তারপরের মাল্টিপ্লিকেশন টেবিলের যা ভ্যালু হওয়া উচিত সেটা আমি পাইনি। ক্লিয়ার হয়েছে সবার? বলো। হ্যাঁ, তাহলেও তাহলেও এখানে তোমার 11 এর জায়গাতে যদি 5 ইউজ করতাম তাহলেও হতো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার এই ব্রেক ইউজ করার দরকার পড়বে। কেন পড়বে? তোমরা যারা যাদের অনেক দূরে বাড়ি, বিশেষ করে শিলিগুড়ি, কেউ আছো শিলিগুড়ি, কুচবিহার? তো দেখো মাঝে মধ্যেই তুমি দেখবে ট্রেন ডাইভার্ট হয়ে যায়। যারা শিলিগুড়ি বা কুচবিহারে আছে, তোমরা যদি কাঞ্চনজঙ্ঘাতে আসো তাহলে মাস 3-4 আগে তোমার কাঞ্চনজঙ্ঘা খুব ডাইভার্ট করছিল ট্রেন, বা গৌড় এক্সপ্রেসটাও তোমার ট্রেন ডাইভার্ট করছিল, রুট ডাইভার্ট করছিল, মানে যেটা তোমার রামপুরহাট, বর্ধমান এটা দিয়ে আসার কথা সেটা তোমার জঙ্গিপুর রোড, ফারাক্কা এইটা দিয়ে আসছিল। এই জায়গাগুলোর ক্ষেত্রে এটা তবুও তো ট্রেনটা তোমার সোর্স পয়েন্ট থেকে ডেস্টিনেশন পয়েন্ট অবধি যাচ্ছিল, কিন্তু এরকমও কিছু কিছু ট্রেন আছে যেরকম ধরো যেটা কাঞ্চনজঙ্ঘা ও যায় তোমার আগরতলা অবধি, ঠিক আছে, মানে কিছু কিছু ভাগ আছে, কোনোদিন আগরতলা যায়, কোনোদিন তোমার শিলচর অবধি যায়। কিন্তু রুটের যখন কাজ চলে তখন ওর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন একই থাকে, কিন্তু ট্রেনটা কোনো একটা পার্টিকুলার জায়গা অবধি ওরা আটকে দেয়, এরপর ট্রেনটা ক্যান্সেল করে দেয়। এরকম দেখেছো তোমরা? তাহলে এই রিলেটেড কিছু সমস্যা আমাদের ম্যাথমেটিক্যালের ক্ষেত্রেও আসবে। কি রকম আসবে আমি যদি তোমাদের একটু ছোট্ট হিন্টস দিয়ে থাকি, ধরো 50 প্রাইম নাম্বার না নট প্রাইম? ইজ ইট প্রাইম অর নট? নট প্রাইম। এখানে তোমাদের ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ 2 ছাড়া কোনো ইভেন নাম্বার তোমার প্রাইম হতে পারে না, 2 ছাড়া কোনো ইভেন নাম্বার প্রাইম হতে পারে না। কিন্তু যদি বলি 53, আচ্ছা 53, আচ্ছা 57, 57, 57 is the prime or not prime? নট প্রাইম। কিন্তু দেখো তুমি কি করবে, ডেফিনেশন, অ্যাকর্ডিং টু ডেফিনেশন এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিসেবল না, এই কন্ডিশন যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু ফলো করে তাহলে তাকে কি বলবো, প্রাইম নাম্বার বলি, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, এককে দিয়ে ভাগ করে দেখব। জেনারেলি এক ও সেই সংখ্যা মানে 1 and 57 ছাড়া বাকি সমস্ত ভ্যালু দিয়ে ভাগ করে দেখব যে এর রিমাইন্ডার আসছে কি, রিমাইন্ডার আসছে। রিমাইন্ডার যদি কোনোটার ক্ষেত্রে 0 চলে আসে তাহলে আমরা এটাকে কি বলবো, নট প্রাইম। রিমাইন্ডার 0 মানে ভাগ মিলে যাচ্ছে, মানে নট প্রাইম হয়ে যাবে। তাহলে কি করে দেখবো, তাহলে প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে কি দেখতে পাবো, রিমাইন্ডার 0 চলে আসছে। তাহলে আমি কি আর 4 দিয়ে আমার ভাগ করার দরকার পড়বে, 5 দিয়ে ভাগ করার দরকার পড়বে? কিন্তু যদি 2, 3, 4, 5 এইগুলো দিয়ে ভাগ মিলতো না, সাথে গিয়ে মিলতো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কতদূর অবধি ভাগ করতে হবে আমি জানি না,
এই রিলেটেড কিছু প্রবলেম যখন করব তখন আমার ব্রেকটা দরকার পড়বে। বুঝতে পেরেছো? সেই জন্য হচ্ছে তোমাদের কন্ট্রোল ফ্লো এর ক্ষেত্রে ব্রেকটা বলে রাখা। ব্রেকের কাজ করাবো, প্রাইম নাম্বার, নট প্রাইম নাম্বার, লিপ ইয়ার, এইগুলো যখন করাবো তখন করবো। ঠিক আছে? এগুলো খুব একটা কঠিন কাজ না, খুব ইজি কাজ। জাস্ট তোমাদেরকে লুপ যেভাবে আমি বললাম, তোমরা লুপটা কি বুঝতে পেরেছো? আগে এটা কি, কারো কোনো ডাউট নেই? আমি লুপ রিলেটেড যা কিছু কোশ্চেন দেবো তোমরা পারবে আশা করি। মানে এমন কিছু ডিফিকাল্ট দেবো না যে তোমাদের এই বেসিক লেভেলে একদিনের ক্লাসে তোমরা হয়তো আমি একটা বিশাল বড় কাজ দিয়ে দিলাম, না এরকম কিছু দেবো, ছোট্ট বেসিক কাজের উপরেই দেবো। আচ্ছা ধরো আমি তোমাদেরকে যদি বলি 1+2+3+4+5+6+7+8+9+10, এটার অ্যাডিশন করতে হবে ইউজিং লুপ, পারবে? পারবে? আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো, আমি এখানে বললাম 1 থেকে শুরু করে কত দূর অব্দি অ্যাডিশন করব, 10 অব্দি। একটু ভালো করে খেয়াল করো, আমি 1 থেকে 11 এখানে যে লুপটা চালিয়েছি তাতে আই এর ভ্যালু কত হচ্ছে? আই এর ভ্যালু 1 2 3 4 ডট 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 10। তাহলে এই আই এর প্রত্যেকবার ভ্যালুগুলোকে যদি নিজেদের মধ্যে অ্যাডিশন করা হয় তাহলে সেটাই এর রেজাল্ট হয়ে যাবে। ইয়েস অর নো? অবভিয়াসলি ইয়েস। তাহলে দেখো এই কাজটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, তাহলে এখানে লিখব ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11 কোলন এস ইকুয়াল টু 0। এস ইকুয়াল টু 0 একটা ইনিশিয়ালাইজ করলাম। এস মানে হচ্ছে তোমার ছোটবেলায় যেরকম একটা ছোট্ট পার্স থাকতো বা একটা মাটির বক্স থাকতো বা কিছু কাগজের বক্স দিয়ে তোমরা একটা লক্ষ্মীর ভান্ডার জেনারেট করো। লক্ষ্মীর ভান্ডার মানে তোমার ছোটবেলায় কিছু তোমার যা 1 টাকা 2 টাকা এরকম কিছু থাকতো জেনারেলি, এখন 1 টাকা 2 টাকার ভ্যালু তো খুব কমে গেছে। তো সেই এক্সেস অ্যামাউন্ট তুমি সেই বক্সের মধ্যে রাখতে অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার একটা ভালো অ্যামাউন্ট পেতে। সিমিলারলি আমি এখানে তোমার 0 রাখলাম, কারণ স্টার্ট করছি 0 থেকে, আমার কাছে কোনো অ্যামাউন্ট নেই, সেরকমই আয়ের কোনো ভ্যালু নেই, স্টার্ট করব। মানে যে কোনো সামেশনের ক্ষেত্রে তোমার 0 ইনিশিয়ালাইজ করতে, আমার কাছে কোনো ভ্যালু নেই, অ্যাডিশন করব, তাহলে এস ইকুয়াল টু 0। এস হচ্ছে তোমার সামেশনের, সামেশন যেখানে হচ্ছে। এবার কোন ভ্যালুটাকে, আই এর ভ্যালুটাকে নিয়ে সামেশন, তাহলে এস ইকুয়াল টু কি বলবো, আই প্লাস এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই। এস প্লাস আই মানে ফার্স্ট প্রিভিয়াসলি এস এর ভ্যালু কত, 0, 0 প্লাস আই, তাহলে আই এর প্রথম ভ্যালু কত হচ্ছে, দেখো আমি আরো ভালো করে বলছি, এস ইকুয়াল টু এখানে হচ্ছে এস আর এটা হচ্ছে তোমার আই। যখন ফার্স্ট টাইম ইটারেশন হচ্ছে তখন আই এর ভ্যালু কত, 1, এস এর ভ্যালু অলরেডি কত বলা ছিল, 0। তাহলে ফার্স্ট এখন কি হয়ে গেল, এস এর ভ্যালু 1 হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটাকে S1 নাম দিয়ে দিলাম। সেকেন্ড টাইম কি হচ্ছে, S2 নাম দিচ্ছি, ভ্যালু কত, এস এর ভ্যালু প্রিভিয়াস ভ্যালু কত 1, তাহলে এখানে 1, আই এর ভ্যালু 2, কত 3, এস এর ভ্যালু কত হবে, এখান থেকে দেখো এস এর ভ্যালু 3 হয়ে গেছে, এখন 3 প্লাস আই এর ভ্যালু 3, টোটাল 6, এখানের ভ্যালু কত, এস, এস এর ভ্যালু 6, আই এর ভ্যালু 4, কত হবে 10। তাহলে এইভাবে হচ্ছে। আচ্ছা প্রত্যেকটা জায়গাতে এইগুলো আমরা এইভাবে ইকুয়াল টু দেব। আমরা যখন ম্যাথমেটিক্যালি তোমার অ্যালগরিদম লিখবো তখন এটাকে একটু চেঞ্জ করব। কোড লেখার সময় এস ইকুয়াল টু এস প্লাস আই মানে প্রিভিয়াস এস প্লাস আই, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা কখনো এটা বলতে পারি এস ইকুয়াল টু এস প্লাস আই? যদি বলি তাহলে কি হয়ে যাচ্ছে, এস এস কেটে যাচ্ছে, প্লাস আই একদিকে পড়ে থাকছে, এটা পসিবল? এটা পসিবল না। তাহলে এটা কি হয়, এস এর ভ্যালুটা আসবে কোথা থেকে, প্রিভিয়াস এস প্লাস আই থেকে, ঠিক আছে এটা। কিন্তু আমরা কোডিং করার সময় এস ইকুয়াল টু এস প্লাস আই এভাবেই লিখতে হয়।
এই গল্পটা বোঝা গেল। এবার এবার আমরা প্রিন্ট করব ফাইনাল রেজাল্ট, সমস্ত কিছু অ্যাডিশন করার পর প্রিন্ট করব। প্রিন্ট যদি আমরা এখানে করি, প্রিন্ট কাকে করব? এস কে প্রিন্ট করব না আই কে প্রিন্ট করব? আই কে যদি প্রিন্ট করাই তাহলে কি হবে? আই এর ভ্যালু 1 2 3 4 যেটা আসছে সেটা আসবে। কিন্তু এস কে যদি প্রিন্ট করাই তাহলে এস এর প্রত্যেকবার অ্যাডিশন হচ্ছে একবার 1 3 6 10 এইরকম ভ্যালু আসছে, সেটা দেখতে পাবো। কখন? যদি আমি লুপের ভিতরে প্রিন্ট ইউজ করি তাহলে। কিন্তু এই প্রিন্টটাকে যদি আমি লুপ থেকে বাইরে নিয়ে এসে প্রিন্ট লিখি, প্রিন্ট এস, তাহলে আমি শুধুমাত্র ফাইনাল রেজাল্ট দেখতে পাবো। ফাইনাল 1 থেকে 10 অবধি অ্যাডিশন করার পর। তাহলে চলো আমরা দেখে নিই, ঠিক আছে? এখানে একটা ইনিশিয়ালাইজ করতে হবে, s ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করলাম, s ইকুয়াল টু s প্লাস i, দেন আচ্ছা দেখো প্রিন্ট, এখানে আমি s লিখলাম, এখানে প্রিন্ট s লিখলে কি হচ্ছে দেখো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দাম 1 3 6 1 3 6 10 1 3 6 10 এভাবে বাড়ছে, ঠিক আছে? কিন্তু এটাকেই যদি আমি তোমার লুপের বাইরে রেখে দিই, লুপের বাইরে রেখে দিই, দেখো লুপের বাইরে রেখে দিলাম, তারপর এন্টার প্রেস করলাম এন্ড রান করাচ্ছি। রান করানোর সঙ্গে সঙ্গে দেখো ডান দিকে এখানে চলে এলো তোমার 55, ডান দিকে চলে এলো রেজাল্ট 55। তাহলে বুঝতে পেরেছো কিভাবে কি হয়? যদি প্রিন্টটাকে ভেতরে রাখি তাহলে প্রত্যেকবার রেজাল্ট দেবে এক্সিকিউট হওয়ার সময়, অ্যান্ড যদি আমি লাস্টে এর বাইরে প্রিন্টটাকে করে দিই তাহলে ফাইনাল। ওকে, তাহলে এটা হচ্ছে সিরিজের একটা বেসিক এটা একটা বেসিক সিরিজ সলিউশন, একটা সিরিজের অ্যাডিশন। এই ধরনের আমরা সিরিজের অনেক কিছু সলিউশন জানবো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো 1 2 3 প্লাস ডট 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 এন, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এখানে বলতে পারবো i ইকুয়াল টু 1 টু n অ্যান্ড i, তাই তো? এটাই কাজ করেছি কি, এইভাবে কাজ করতে পারবো। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? হ্যাঁ, কোডিং এর ক্ষেত্রে কি করবে? কোডিং এর ক্ষেত্রে s ইকুয়াল টু s প্লাস i স্কোয়ার, দেখো কত ইজি। যদি এখানে কিউব থাকে তাহলে এখানে কিউব হবে, সিমিলারলি সাইন এক্স এর সিরিজ হবে, কস এক্স এর সিরিজ হবে, এক্সপোনেনশিয়াল এক্স এর হবে, লগ এক্স এর হবে, লগ 1 প্লাস এক্স এর হবে, অসংখ্য হবে। এন্ড সবগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো, তোমাদের কোনো চিন্তা নেই। আজকে খুব একটা বেশি এগোবো না, এত দূরই থাক। তার সাথে এই পোর্শনটাতে একটু দেখে নাও, এই যে এখানে এস লিখে দিলাম, এস এর ভ্যালু ডিরেক্ট 55 আসছে। তো এস এর ভ্যালু ডিরেক্ট যদি 55 থাকে তাহলে এটা বোঝা যাচ্ছে যে কিসের ভ্যালু এলো, এস কার ভ্যালু সেটা বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা কি করব বলো? জেনারেলি তোমরা যখন কলেজ যাও তখন যে ধরনের তোমরা ধরো জেনারেলি নর্মাল ডেতে কলেজ যখন যাও অ্যান্ড যখন অকেশন থাকে সেই সময় কলেজ যাও, তোমাদের ড্রেস আপে চেঞ্জেস আসে। সিমিলারলি আমরা যখন, এটা তোমার টেস্টিং পারপাসে আমরা এইভাবে 55 দেখছি, ঠিক আছে, কিন্তু যখন এক্সামের কাজ করব তখন একটু ডেকোরেশনটা চেঞ্জ করতে হবে। মানে দেখো ছেলেদের ক্ষেত্রে জেনারেলি তোমরা ড্রেস আপে চেঞ্জ হয়, মেয়েদের ক্ষেত্রেও চেঞ্জ হয়। তাহলে এখানে অ্যান্সার শিট লেখার সময় যখন আমরা যে কপিটা ফাইনাল সাবমিট করব ইনভিজিলেটরের কাছে, সেখানেও তো আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ সেটা ফাইনাল এক্সাম। ওকে, তাহলে এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে আমি লিখে দেব যে অ্যাডিশন অফ এ গিভেন সিরিজ, আমি গিভেন সিরিজ লিখে দিলাম, ঠিক আছে? তো তোমরা কোশ্চেন হিসাবে করবে গিভেন সিরিজ এসিকিউ, দেন রান। ডান দিকে আমরা দেখব কি এসছে, দেখো এখানে ডান দিকে আমরা রেজাল্টে পেয়ে গেছি অ্যাডিশন অফ এ গিভেন সিরিজ ইকুয়াল টু 55। ওকে, এছাড়াও
খাতায় কিভাবে তোমার অ্যান্সার লিখতে হয় সেটা নিয়ে তো আমি তোমাদের বলে দেবই। তো এখন জেনারেলি এক্সাম তোমাদের দূরে আছে, তো যেহেতু সবেমাত্র তোমাদের আজকে কত নম্বর লেকচার, 4th লেকচার মেবি, এখানে তোমার হ্যাশট্যাগ দিয়ে নেম অর রেজিস্ট্রেশন নাম্বার বা কলেজ নেম বা এখানে তোমার রোল নাম্বার, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, দেন এখানে তোমার লিখতে হয় কোশ্চেন নাম্বার, আমি শুধু QN লিখে রাখলাম। এরপর তুমি যে আউটপুট পাচ্ছ সেটাকে কপি করতে হয় অ্যান্ড এটাকে এখানে মেনশন করে দিতে হয় যে তুমি এটা যেটা লিখছো সেটা হচ্ছে আউটপুট। তারপর পেস্ট করতে হয়, পেস্ট করার সময় এখানেও আমি এটাকে হ্যাশট্যাগ ইউজ করলাম। হ্যাশট্যাগ মানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলে তোমার প্রোগ্রামিংয়ে সেই লাইনটা পার্টিসিপেট করবে না। এরপরে এটাকে প্রিন্ট আউট নিতে হয়, প্রিন্ট আউট নিয়ে তোমার জমা করতে হয়। এইভাবে তোমার এক্সাম হলে কাজ করতে হয়। তোমাদের আমি যখন মক এক্সাম নেব, ইউনিভার্সিটির এক্সাম হওয়ার আগে আমি তোমাদের দুটো মক এক্সাম নেব। মক এক্সাম মানে ইউনিভার্সিটির প্যাটার্ন, ইউনিভার্সিটি যে স্টাইলে তোমার এক্সাম নেবে আমিও সেম স্টাইলেই তোমাদের এক্সাম নেব অ্যান্ড সেম অ্যাকর্ডিং টু ইয়োর ক্যারিকুলাম। অ্যান্ড সেখান থেকে তুমি দেখবে ম্যাক্সিমাম যা সাজেশন দেওয়া হবে বা পরীক্ষার কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট যা দেওয়া হবে 120% কমন পেয়ে যাবে, নিঃসন্দেহ নিঃসন্দেহ 120% কমন পেয়ে যাবে। আরও একটা তোমাদের কথা বলে রাখি, তোমাদের সিলেবাসে অনলি পাইথন নেই, তার সাথে ল্যাটেকও আছে, ঠিক আছে? তো ল্যাটেকটা আমি শুরু করে দেবো, খুব ইমিডিয়েট শুরু করব। পাইথনে তোমার লুপ শেষ হয়ে গেলেই হোয়াইল লুপটাও আমরা একটু দেখে নেব, হোয়াইল লুপ দেখে নেব, হোয়াইল লুপের কিছু কাজ দেখে নেব, ফিবোনাকি সিরিজ দেখে নেব, শপিং হবে ভ্যারিয়েবল, কিভাবে একটা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা দেখে নেব, ইন্টারচেঞ্জ কিভাবে হয়, অ্যান্ড গোল্ডেন রেশিও টার্ম হয়তো তোমরা শুনেছো, তো কিভাবে আসছে, কোথা থেকে আসছে, অ্যান্ড সেটাকে কিভাবে এখানে ক্যালকুলেট করে দেখবো। এই রিলেটেড কাজগুলো আমরা একটু দেখে নেওয়ার পর, একটু এগিয়ে যাওয়ার পর আমরা ল্যাটেকটা শুরু করে দেবো। পাইথনের সিলেবাসটা একটু বড়, ল্যাটেকের সিলেবাসটা অনেকটা কম আছে, তো তোমাদের সেটা নিয়ে একটু পরে শুরু করলেও চাপ হবে না, ওকে? কিন্তু তোমরা যারা কলেজে পড়ছো, যে যেখানেই পড়ছো, যাই করছো, শুধুমাত্র পাইথনে 100 মার্কস এটা কিন্তু ভাববে না। পাইথনের সিলেবাসটা আছে বড়, 75 মার্কস, ল্যাটেকটাও আছে 25 মার্কস, তো দুটোই তোমাদের করতে হবে, ওকে? আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছে তাদের তো পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পুরোটাই 100 মার্কস। কারো কোনো ডাউট আছে আজকের টপিক রিলেটেড? আচ্ছা, আমি আরো একবার বলে দিচ্ছি, যারা এর আগে আরো 3টে লেকচার হয়েছে, যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, তারা অবশ্যই অ্যাপের ভিডিওগুলো দেখো। দেখার পর যদি কোনো প্রবলেমস হয় তাহলে তার সেই রিলেটেড প্রবলেমসের রেসপেক্টে দরকার হলে আমি তোমাদের আরও অ্যাডিশনালি লাইভ ক্লাস দেব, বা হোয়াটসঅ্যাপে যদি তোমাদের মেসেজ করে সলিউশন হয়ে যায় তাহলেও ভালো। মেন কথা তোমাদের কোনো ডাউট রাখা চলবে না, যা হবে ক্লিয়ার করে নেবে, ওকে? যে কোনো প্রবলেমসের ক্ষেত্রে, যে যদি ধরো কোনো কিছু স্কিপ করে যাচ্ছি বলে তোমার মনে হচ্ছে, জেনারেলি স্কিপ করি না, তোমাদের সমস্ত টপিক কভার। যদি তোমার ধরো হয়তো এখানে লাইন বাই লাইন বলতে বলতে তোমার মনে হলো যে এই জায়গাটা আমি বললাম না, তোমার ডাউট থেকে গেছে, তো তুমি অবশ্যই বলবে, ওকে? তাহলে কারো কোনো আর কোশ্চেন নেই, বলো। কি বলছো? লেকচার 3টে আছে বলে অ্যাপে তোমরা পাচ্ছ না? অ্যাপে ইউটিউবে ওপেন করে দেওয়া হয়েছে, সেই জন্য হয়তো অ্যাপে পাচ্ছ না। না, আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাপে অ্যাড করে দিচ্ছি, আমি গ্রুপেও পাঠিয়ে দিয়েছিলাম। গ্রুপে দুটো ভিডিও দেওয়া আছে, তার একটা দেওয়া নেই। অ্যাডটা দেওয়া নেই, ঠিক আছে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, একই সাথে থার্ড ফোর্থ দিয়ে দিচ্ছি।